স্বাগত চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন মুখোমুখিতে। আগামী বৃহস্পতিবার 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করবে সরকার। এবারের বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। বাজেটের সামগ্রিক বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। স্যার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবারের বাজেট বিগত অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে প্রায় 19% বেশি, এবং সরকার বলছে যে এবারের বাজেটের মাধ্যমে তারা দেশীয় শিল্পের সুরক্ষা এবং প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিতে চায়। স্যার, আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনি ঠিকই বলেছেন। বর্তমান সরকারের রাজনৈতিক সরকারের প্রথম বাজেট এটি। তো এই বাজেটটির আকার 9,38,000 কোটি টাকা। এটা কিন্তু আসলে বাজেটের ব্যয়ের হিসাব। তো আমি এই ব্যয়ের হিসাবের মধ্যে কোনো খারাপ কিছু দেখছি না, কারণ বাংলাদেশের মানুষের জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে এবং আমাদের জিডিপি বাড়ছে, জাতীয় আয় বাড়ছে। সুতরাং ওর সাথে সামঞ্জস্যপূর্ণভাবে বাজেটের আকার বাড়তেই পারে। আমি বরং যেটা নিয়ে চিন্তিত সেটা হলো, আমি যে ব্যয়টা করব আমার আয়গুলা হবে কিনা, বা আয়ের উৎসগুলা কোথা থেকে আসবে। তো যতটুকু আমি দেখতে পেয়েছি এবারের বাজেটের আমাদের যে 9,38,000 কোটি টাকা যে ব্যয়ের প্রস্তাবটা আসছে কালকে, এটা থেকে 6,95,000 কোটি টাকা হলো আমাদের আয়, যার মধ্যে শুধু এনবিআরকেই আয় করতে হবে 6,04,000 কোটি টাকা। আমি বরং এই আয়ের দিকটা নিয়েই কনসার্ন। স্যার, সরকার তো বলছে তাদের রাজনৈতিক এক প্রতিশ্রুতিও ছিল নির্বাচনের সময় যে জব ক্রিয়েশন, আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ বেকার, তাদেরকে চাকরির ব্যবস্থা করবে। সেক্ষেত্রে স্যার, বাজেটের যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে দেশীয় শিল্প, প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, এই বিষয়গুলো স্যার আপনি কিভাবে দেখছেন? জি, আপনি যথার্থই বলেছেন যে সরকারের এখন বর্তমানে প্রধানতম টার্গেট হলো আমাদের যে যুব সমাজ যেটা আছে, আমাদের যে যুবশক্তি আছে, এটাকে কাজে লাগানো, বিশেষ করে কর্মমুখী শিক্ষাতে সরকার খরচ করতে চাইবে। এবং একই সাথে সরকার যে দেশীয় যে উৎপাদন, যে কলকারখানাগুলো আছে, যেগুলো আমরা আমদানি না করলেও চলবে, বিশেষ করে আপনি যদি ফ্রিজ চিন্তা করেন, এসি চিন্তা করেন, আমাদের যে কলকারখানাগুলো আছে এইগুলোর মধ্যে কিন্তু এক্সিস্টিং কিন্তু অনেক বেশি পরিমাণ কিন্তু আপনার কর আরোপিত অবস্থায় আছে, যার ফলে এই শিল্পগুলো কিন্তু বিকশিত হচ্ছে না। তো আমি যতটুকু দেখেছি বাজেট প্রস্তাবনায় এই শিল্পগুলোর উপরে ভ্যাটের যে হার, প্রস্তাবিত হার 15% থেকে এটা 7.5 নামিয়ে নিয়ে আসার প্রস্তাব করেছে। এটাকে আমি সাধুবাদ জানাই। স্যার, একই সাথে আমরা দেখছি সরকার একটা ক্যাশলেস লেনদেনের কথা বলছে। স্যার, এটা তো আমাদের যে মানে রাজস্ব আহরণ স্যার একটা বড় ভূমিকা রাখবে। আপনি বলছিলেন যে আয়টা আসলে কত হবে, সবারই আসলে এই প্রশ্নটা থাকে যে সরকার যে ব্যয় করবে এত বিপুল, সে টাকাটা কোথায় পাবে। সেক্ষেত্রে ক্যাশলেস লেনদেন বাড়ানোর ব্যাপারটাকে কীভাবে দেখছেন? জি, আসলে দেখেন বর্তমান পৃথিবীতে কিন্তু আসলে ক্যাশলেস পৃথিবী হয়ে যাচ্ছে। আপনি যদি উন্নত দেশে কোথাও বেড়াতে যান, আপনি কিন্তু নগদ ক্যাশ টাকা দিয়ে অনেক জায়গাতে আপনি ক্রয় বা আপনার যে সেবা সেটা কিন্তু নিতে পারবেন না। হ্যাঁ, তো আমাদেরকেও কিন্তু দিন শেষে কিন্তু আসলে ক্যাশলেস পৃথিবীতে কিন্তু যেতে হবে। এটার সবচেয়ে বড় যে সুবিধাটা হলো, আপনি যখন কোনো কর দিতে যাবেন বা আপনি কোনো লেনদেনের হিসাবটা করবেন, তখন কিন্তু আর ফাঁকি দেওয়ার সুযোগটা থাকে না। সরকার যদি যথার্থই মনে করে যে আমরা সত্যিকার অর্থেই সবাইকে করের আওতায় নিয়ে আসতে চাই এবং আমরা একটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে সেই দেশগুলোর সাথে পৌঁছাতে চাই, তাহলে আসলে এটা অনিবার্য যে আপনাকে ক্যাশলেস লেনদেনে কিন্তু আপনাকে যেতে হবে। এবং আমি তো মনে করি এটা এখনই আসলে সুযোগ, যেহেতু সরকারের প্রথম বছর, এটা যতটুকু সম্ভব দ্রুত বাস্তবায়ন করার জন্য। স্যার, এর মাধ্যমে কি কর জালটাও বাড়ার সম্ভাবনা দেখছেন? জি, আসলে আমি কর নিয়ে আমার একটু ভিন্ন মতামত আছে। বিশেষ করে আমি তো অনেক বছর উন্নত দেশে, পাশ্চাত্য দেশে ছিলাম। ওখানে যেটা হয় কি, আপনাকে কর দিতে হবে, মানে টাকা আপনার পকেট থেকে বছর শেষে দিতে হবে এমন কথা না, কিন্তু আপনাকে কিন্তু ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে। তো আমি যেটা দেশে এসে দেখলাম যে অলমোস্ট আমাদের প্রায় 41 লাখ টিনধারী আছেন, কিন্তু তার অর্ধেকও আসলে আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু সাবমিটই করে না। তো
তো এটা তো খুবই অস্বাভাবিক একটা প্রক্রিয়া। আপনি সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা চাইবেন, সরকারের কাছ থেকে উন্নয়নমূলক প্রকল্প চাইবেন, কিন্তু আপনি কোনো ট্যাক্স দিবেন না, এটাও মনে হয় আসলে ঠিক না জনগণের, তাই না? তাহলে এখন কি করতে হবে? আমি তো মনে করি পৃথিবীর সব জায়গায় জনগণ তো আসলে ট্যাক্স ফাঁকি দিতেই চাইবে। তাহলে সরকারের উচিত হবে জনগণকে অন্তত ট্যাক্সের যে আমরা যেটা বলি পরোক্ষ কর, ভ্যাট, এইটা থেকে বরং জনগণকে একটু মুক্তি দিয়ে আপনার প্রপোর্শনাল ট্যাক্স, যেটাকে আমি বলি সবসময়, যে যে যত বেশি আয় করবে সে তত বেশি ট্যাক্স দিবে, যার আয় কম হবে সে ট্যাক্স কম দিবে। এই ধরনের একটা নীতিতে সরকারের ট্রান্সফর্ম হওয়া উচিত অতি শীঘ্রই। স্যার এখানে তো আমরা দেখি যে বাংলাদেশে পুরো উল্টোটা। স্যার এখানে সরাসরি যে কর এটাই 22% এবং সরকার যে ভিএটি বা বিভিন্নভাবে নেয় এটাই স্যার আমি 78%। আমার যেটা অভিজ্ঞতা দেখেছি, বাংলাদেশ হলো ওয়ান অফ দ্য লয়েস্ট কান্ট্রি যেখানে আসলে ট্যাক্স জিডিপি রেশিও, মানে ডিরেক্ট ট্যাক্স যেটা আমরা দিই, সেই রেশিওটা সবচেয়ে নিম্নের দিকে, এবং এটা 6 থেকে 7%, যেখানে আমাদের পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে এরাও কিন্তু আপনার ডাবল ডিজিট। তো আমার মনে হয় সরকারের এই দিকটাতেই জোর দেওয়া উচিত যে আমরা যে সরকারের বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো নিব, তখন তো আমাদেরকে টিনধারী হতে হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে টিনধারী হতে হবে। আপনি কোনো ধরনের যদি শেয়ার বিজনেস করেন, আপনি যদি বিদেশে যান, আপনি যদি কোনো ব্যবসা করেন, তাহলে আপনাকে টিনধারী হতে হয়। তাহলে সরকারকে যেটা করতে হবে যে টিন যাদের থাকবে তাদের ট্যাক্সের দিতে হবে এমন না, ট্যাক্স সাবমিট করা, এই দুইটা কিন্তু পার্থক্য আছে। যে আপনি ট্যাক্স দিলেন বছর শেষে এত হাজার টাকা, আরেকটা হলো যে না, আমি সাবমিট করলাম কিন্তু আমার আসলে সরকারের যেই পরিমাণ ট্যাক্সের আওতায় আসার কথা, আমি ওই পরিমাণ ট্যাক্সের আওতায় আমি আসেনি, শুধুমাত্র সাবমিট করে ফেলা। হ্যাঁ, তাহলে হবে কি, আস্তে আস্তে জনগণের মধ্যেও কিন্তু একটা সচেতনতা আসবে এবং একই সাথে একটা কালচার গড়ে উঠবে। আসলে ট্যাক্স দেওয়ার কালচার তো একদিনে গড়ে উঠবে না, কাউকে না কাউকে কিন্তু এটা শুরু করতে হবে। আমি তো মনে করি যে কোনো গণতান্ত্রিক সরকারের প্রথম বছরই আসলে এই কালচারটা শুরু করে দেওয়া উচিত। কারণ আপনি যখন আপনার সরকারের শেষ সময়ে আসবেন, তখন এই ধরনের সিদ্ধান্তে কিন্তু আপনি আসতে পারবেন না। সো এটা 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 একটা ভালো হতে পারে, সরকার যদি এখনই মনে করে যে আমার দেশের জনগণ যারা আয় করছে সবার টিন নাম্বার থাকবে, এবং তাদের ট্যাক্স হোক না হোক তারা ট্যাক্সের ফর্মটা অন্তত সাবমিট করবে। এই বছর আমরা বাজেটে দেখছি যে সরকার এরকম একটা প্রস্তাবনা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে তার একটা টিন নাম্বার জি। লাগবে। জি, এবং এটার সাথে আমি একমত। যদিও অনেকে হয়তো বলবে যে আমি যদি টিন নাম্বার নেই তাহলে আমাকে কি ট্যাক্স দিতে হবে? না, আসলে ধারণাটা ভুল। এবং আপনি রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে, রাষ্ট্রের যে আপনি একজন অংশ, এইটার জন্যও কিন্তু আসলে মানুষের মধ্যে এই প্রাইডটাও কিন্তু নিয়ে আসতে হবে সরকারকে, বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজ করে যে আমি ট্যাক্স সাবমিট করেছি, ট্যাক্স দিলাম আর না দিলাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ট্যাক্স দেওয়ার জন্য হয়তো তার নির্দিষ্ট আয়ের সীমার থাকবে, এবং আমি তো মনে করি এখন যে বর্তমানে যে আয়ের সীমাটা আছে যে 3,50,000 টাকা, এটাকেও বাড়ানো উচিত। কারণ এই টাকা দিয়ে আসলে ঢাকা শহরে কোনো পরিবার আসলে চলতেই পারবে না। সুতরাং এদিক থেকেও বাড়ানো উচিত। আবার একই সাথে সবাইকে ট্যাক্স সাবমিট করতে হবে। এই দুইটা একই সাথে কিন্তু যোগবদ্ধভাবে কিন্তু করা দরকার। স্যার এখানে আরেকটা বিষয় বলা হয় যে আমাদের তো আসলে জিডিপির প্রবৃদ্ধি এখন 3 থেকে 4%। তাহলে স্যার ট্যাক্স জিডিপি এটা বাড়বে কিভাবে? এইটা আসলে হয়েছে কি, আমাদের এই জিডিপি প্রবৃদ্ধির হার কিন্তু প্রত্যেক বছরই কমছে দুর্ভাগ্যজনকভাবে। আমরা রাষ্ট্রের লাস্ট 2-3 বছর যাবৎ কিন্তু আমাদের আসলে স্বাভাবিক কর্মকাণ্ড হয়নি, এটা আপনাদের স্বীকার করতেই হবে আমাদের সবাইকে। এবং আমরা কিন্তু শতকরা 4 ভাগের নিচে কিন্তু আমাদের জিডিপি প্রবৃদ্ধি, যেখানে আমরা অলমোস্ট আমরা আশা করেছিলাম যে 6 থেকে 7 ভাগ উন্নীত হোক। স্যার আপনার কাছে আমরা আবারও শুনবো। দর্শক, আমরা ফিরছি একটা বিরতি নিয়ে। বিরতির পর আবারও স্বাগত। স্যার আমরা কথা বলছিলাম শুল্ক ব্যবস্থা নিয়ে। স্যার এখন আমরা দেখি যে স্যার বিভিন্ন শিল্প কারখানা বা সরকারি যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে স্যার, বিশেষ করে অবকাঠামো এবং শিল্প মালিকরা তারা বলে থাকেন পরিপূর্ণ সহায়তা পান না। এখানে গ্যাস, বিদ্যুৎ
এবং দুর্বল অবকাঠামো থাকে। স্যার এগুলো তো আমাদের শিল্পের যে এক্সপ্যানশনের জন্য স্যার এটা একটা বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। স্যার এই বিষয়ে আপনি বলবেন জি, বাজেটে মানে কি ধরনের আমার আসলে বর্তমান সরকারের প্রতি এক ধরনের সফট কর্নারই বলতে পারেন, কারণ উত্তরাধিকার সূত্রে যে অবস্থাটা পেয়েছে, বিশেষ করে লাস্ট 18 মাস যেই আমাদের ইন্টিম গভর্নমেন্ট ছিল, তাদের তো আসলে ওইভাবে স্থানীয় পর্যায়ে প্রতিনিধিও ছিল না। আর যে কোনো কারণেই হোক সরকারি কর্মকর্তারাও খরচের ক্ষেত্রে একটু শেকি ফিল করেছে, যার ফলে যেটা খারাপ হয়েছে আমাদের কিন্তু অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাট যেটা গ্রামীণ পর্যায় থেকে শহর পর্যন্ত, এটার অবস্থা কিন্তু ভালো না। তো আমি তো মনে করি বর্তমান সরকারকে এবারে বাজেটে এটাতেও অনেক অগ্রাধিকার দিতে হবে, যে সমস্ত আমাদের যে অবকাঠামো আছে, বিশেষ করে রাস্তা যেগুলো আছে এগুলাকে উন্নয়ন করতে হবে। কারণ আপনি যখন ব্যবসায়ীদের কাছ থেকে চাইবেন যে তারা বেশি পরিমাণ উৎপাদন করুক, রপ্তানি করুক, তাহলে তাদেরকেও কিন্তু এই অবকাঠামোর যে সুবিধাটা এটা কিন্তু দিতে হবে। তারা বলছে যে সরকার তো রেডি না, কারণ আমাকে কি নিশ্চয়তা দিবে যে 24 ঘন্টায় আমার গ্যাস থাকবে, আমার বিদ্যুৎ থাকবে, এবং আমি খুব স্মুথলি আমার জিনিসপত্র আমি চিটাগাং বন্দরে পৌঁছাতে পারবো কি না। তো এই ব্যাপারেও আমার মনে হয় এই বাজেটে সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত। স্যার এইখানে আমরা একটা জিনিস দেখছি যে বিগত প্রায় 1.5 বছর ধরে ধারাবাহিকভাবে স্যার বিদেশি বিনিয়োগ কমছে এবং দেশি উদ্যোক্তারা তারাও বলছেন যে তারাও আসলে সেইভাবে কনফিডেন্স পাচ্ছেন না বিনিয়োগের ক্ষেত্রে। স্যার এই ক্ষেত্রে দেশি উদ্যোক্তারা যদি কনফিডেন্স না পান, তাহলে স্যার বিদেশি উদ্যোক্তাদের আমরা কিভাবে দেশে নিয়ে আসতে পারবো? যিনি বিদেশি বিনিয়োগকারী, উনি তো আসলে বাংলাদেশকে ভালোবেসে আসবে না, উনি ব্যবসায়ী। উনি দেখবে কোন জায়গা থেকে তার প্রসপেক্টটা ভালো হয়, তাই না? এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যে আছে, ওনারা কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু দিয়ে রেখেছে। অবকাঠামোগত সুযোগ সুবিধার পাশাপাশি তাদের কিন্তু যে স্কিলড লেবার, এটার দিকেও কিন্তু তারা নজর দিয়েছে। তো আমি তো মনে করি সরকারকে এখনই উচিত যে আমাদের উৎপাদনমুখী শিক্ষাতে চলে যাওয়া। স্যার এখানে কি সরকার তার বাজেটে সঠিক বরাদ্দটা দিতে পারছে কিনা? আমাদের যেটা বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা হয় কি, আমাদের আমলাতান্ত্রিক কিছু জটিলতা থাকে। হয়তো সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সদিচ্ছা আছে, কিন্তু আপনি যখন এই একটা প্রকল্প নেবেন, এই যুবশক্তিদের নিয়ে আপনি পর্যাপ্ত ট্রেনিং করতে চান বা এই ধরনের কাজে আপনি ইনভলভ হতে চান, কিন্তু ওই সময়টাতে দেখবেন যে এই কাজের শুরু করতে করতে অনেকটা সময় নিয়ে নেয় আমাদের এই ধরনের যে জটিলতাগুলো যে থাকে। তো আমি তো মনে করি এই ধরনের ক্ষেত্রে সরকারকে একবারে মানে ওয়ান স্টপ সার্ভিসের মতো কাজ করা উচিত। স্যার এখন তো আমরা দেখছি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. রপ্তানি হয় তৈরি পোশাক পণ্য। স্যার এখন তো বৈশ্বিকভাবে গ্লোবাল মার্কেটে অনেক বেশি প্রতিযোগিতা আমাদের, যেমন আমি কম্বোডিয়া বা ভিয়েতনামের কথা বলি এবং ভারতও দেখছি আগাচ্ছে। স্যার সেক্ষেত্রে আমাদের বন্দর ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীরা বারবার তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছে। ফ্রেট কস্ট অনেক বেশি পড়ে। স্যার এই বিষয়গুলো সরকারকে কিভাবে দেখা উচিত, এই বিষয়গুলো আপনি কিভাবে জি, ব্যাখ্যা করবেন? আপনি ঠিকই বলেছেন। আসলে হয় কি, যে কোনো বিজনেসের ক্ষেত্রে তো আসলে প্রতিযোগিতা থাকবে, হ্যাঁ। তো আমাদের যেটা হয় যে আমাদের যে পার্শ্ববর্তী দেশগুলো, বিশেষ করে আপনি যে দেশগুলোর নাম বললেন, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো, ওরা যেই সুযোগ সুবিধাটা পায়, বিশেষ করে এই যে বন্দর সুবিধা, আমরা এটাকে গার্মেন্টসে বলি লিড টাইম, যে কতটুকু সময়ের মধ্যে আপনি আপনার রপ্তানি পণ্য গন্তব্যস্থলে পৌঁছাতে পারলেন, সেই সময়টা কিন্তু আমাদের দেশে স্বাভাবিকভাবে কেন যেন বেশি হয়। এবং এটা কিন্তু আসলে আমাদের সরকার এবং যারা এইটা ব্যবস্থাপনায় আছে তারা কিন্তু চাইলেই এটা কিন্তু অনেকটা কমাতে পারে। তো আমি তো মনে করি সরকারের এই দিকটাতে নজর দেওয়া উচিত। এবং একই সাথে আপনার আমাদেরকে, আমি যেটা বলি যে আমাদেরকে শুধু একটি পণ্যের উপর আসলে নির্ভরশীল হয়ে যদি আমরা থাকি, তাহলে কিন্তু আমাদের একটু বিপদ আছে। কারণ আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিঘাত, বিদেশি যে বিভিন্ন ধরনের সংঘাত হয়, বিভিন্ন যুদ্ধে যে বিভিন্ন দেশ জড়িয়ে পড়ে, সমস্ত অভিঘাত কিন্তু আমাদের উপর এসে পড়ে। তো আমরা যদি রপ্তানি বাস্কেটে শুধু আরএমজিটা রাখি, এটাও কিন্তু একটা রিস্কি। তো আমি তো সরকারকে পরামর্শ দিব যে বাজেটের মধ্যে কিছু বরাদ্দ থাকুক, যে অপ্রচলিত দ্রব্য যে রপ্তানিগুলো হয় এগুলোতেও যেন সরকার কিছুটা সহায়তা করে, যাতে আমরা ভবিষ্যতে আমাদের রপ্তানি বাস্কেটটাকেও একটু বৈচিত্র্যপূর্ণ করতে পারি। এবারের বাজেটে হয়তো আমরা সেই প্রতিফলনটা দেখতে পাবো।
দর্শক, আরেকটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. ফিরে আসলাম মুখোমুখিতে। আমরা আলোচনা করছিলাম বাজেটের সামগ্রিক বিষয়। স্যার, আমরা দেখছি বাজেটের এবার ঘাটতিও অনেক বড়। সরকার বলছে যে তারা দেশীয় ব্যাংকিং সেক্টর থেকে এবং বিদেশি ঋণ নিয়ে সেই ঘাটতিটা পূরণ করবে। স্যার, আমরা যদি সরকার দেশীয় ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নেয়, তাহলে তো বেসরকারি খাত চাপে পড়বে, সেখানে বিনিয়োগের পরিমাণ কমে যাবে। এই বিষয়টাকে আপনি আমাদের এই প্রস্তাবিত কালকে যে বাজেটটি পেশ করা হবে সংসদে, অলমোস্ট আপনার 2,38,000 কোটি টাকা কিন্তু ঘাটতি। তো এর মধ্যে আমি ধারণা করছি যে প্রায় 1,50,000 কোটি টাকার মতো দেশীয় উৎস থেকে ঋণের পরিকল্পনা আছে সরকারের। তো এটা তো আসলে একটু আপনার কি বলে, আমাদের যারা বেসরকারি বিনিয়োগকারী আছে, প্রাইভেট যারা বিনিয়োগকারী আছে, তারাও কিন্তু চাপে পড়ে যাবে। কারণ সরকার যদি ব্যাংক উৎস থেকে নিজেই ঋণ নিয়ে ফেলে, তাহলে তাদের জন্য কিন্তু ঋণের প্রাপ্যতা কিন্তু কমে যাবে, এবং একই সাথে কিন্তু তখন কিন্তু আবার সুদের হার কিন্তু বেড়ে যাবে, যেটা আমাদের দেশীয় যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য কিন্তু আবার একটা অশনি সংকেত হয়ে যাবে। ব্যাংকিং কিন্তু সুদের হার অনেক বেশি, 14%, 15% পর্যন্ত নিচ্ছে। জি, এটা স্যার, এটাও একটা তো বড় চাপ। অলমোস্ট মানে আমাদের অনেক দেশ থেকেই কিন্তু এটা অনেক উপরে আসলে। এটাও আমরা কামনা করছি না অর্থনীতিবিদ হিসাবে। আমরা মনে করছি যে ডুইং বিজনেস কস্ট হিসাবে তো প্রথমেই আসলে ইন্টারেস্ট রেট, এইটাকে কিন্তু আসলে যেভাবে হোক কমাতে হবে আসলে। তো এটা কমানোর জন্য এখন যদি সরকার নিজেই ঋণ নেওয়া শুরু করে, তাহলে তো আসলে এটা কমানো খুব কষ্ট হয়ে যাবে। স্যার, এইখানে সরকার কি করতে পারে? তো আমি তো মনে করি সরকারের আসলে বন্ড যে ব্যবস্থা, সরকার যদি চায় যে আমি ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ না নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আমি বন্ডের আকারে মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে আমি ছেড়ে দিলাম, তাহলে দেখবেন অনেক মানুষ কিন্তু উৎসাহিত হবে যে আমি কোনো একটা উন্নয়ন প্রকল্পের অংশীদারও হলাম, সাথে সাথে উন্নয়ন প্রকল্প থেকে যখন আয় আসা শুরু হবে, ওর একটা অংশ মানে লভ্যাংশ আমি পাবো। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বেশ বড় পরিবর্তন আসলো এবং অর্থমন্ত্রীও বলেছেন যে তিনি আসলে বাংলাদেশের পুঁজিবাজারে আমূল পরিবর্তন দেখতে চান। সেক্ষেত্রে স্যার, ব্যাংক নির্ভরতা থেকে কিছুটা হলেও বেরিয়ে যাদের টাকার প্রয়োজন তারা জি, এখান থেকে তুলতে পারে। এইটাই তো হওয়া উচিত আসলে। পুরো পৃথিবীব্যাপী কিন্তু চর্চা এটাই যে আপনি যদি একজন শিল্প উদ্যোক্তাও হন, আপনি শুধু ব্যাংকের উপর কেন নির্ভর করবেন? ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনি সরাসরি ইকুইটি ভাগ করেন জনগণের সাথে, যেটাকে আমরা বলি আইপিওর মাধ্যমে টাকা উত্তোলন করেন, আপনার পুঁজিবাজারের গভীরতাটাও বাড়বে, একই সাথে আপনার আপনার ব্যাংকের উপরেও কিন্তু যে চাপটা আমরা বলছি, যে কথাগুলো বলছি, এটাও কিন্তু কমে যাবে। এদিকটাও দেখতে পারে সরকার যদি মনে করে যে আমি সত্যি চাচ্ছি যে শিল্পায়ন হোক, আবার একই সাথে আমার নিজেরও টাকা দরকার ব্যাংক থেকে নিতে হবে, তাহলে সরকার পুঁজিবাজার বান্ধব কিছু ব্যবস্থা নিতে পারে। সরকারের এই ঘাটতি বাজেটের আরেকটা অংশ বিদেশি ঋণ থেকে আসবে। এখন বলা হচ্ছে এই বিদেশি ঋণের পরিমাণ $10 বিলিয়ন বেশি। কিন্তু স্যার, আমরা দেখছি যে বৈশ্বিকভাবে বিভিন্ন যুদ্ধ, অস্থিরতা বিরাজ করছে, জ্বালানি তেলের দামও অনেক বেশি। এই মুহূর্তে অধিকাংশ দেশই ফিসক্যাল প্রেশারে আছে। তারা কি স্যার এই সময়ে, মানে সরকার কি এত বিপুল পরিমাণ অর্থ আসলে পাবে কিনা? না, আপনি যথার্থই আইডেন্টিফাই করেছেন যে আসলে আমরা তো বাজেটে তো প্রজেকশন করি যে আমার আয়ের উৎসের এই অংশটা আমি বৈদেশিক ঋণ হিসাবে নিব, কিন্তু আপনাকে দেখতে হবে আমাদেরকে কি কোনো বিদেশি সংস্থা কি কমিটমেন্ট করেছে যে আমি এই বছর বাংলাদেশকে $1 বিলিয়ন অর্থ সহায়তা দিব? নিশ্চয়ই এই ধরনের কমিটমেন্ট এখনো হয়নি। এটা তো গেলে একদিক। আরেক দিক হলো আপনি বৈদেশিক যখন ঋণ নেবেন, এটা তো আপনাকে কোনো না কোনো সময় পরিশোধ করতে হবে, যেটা আসলে আমরা এখন এই যে বিগত অনেক বছরের যে আমরা যে ঋণগুলো নিয়েছি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য, এখন কিন্তু কাছাকাছি সময় চলে আসছে এই ঋণ কিন্তু আবার আমাদের রিপেমেন্ট করতে হচ্ছে। এটাও কিন্তু সরকারকে খুব মানে আপনাকে চাপে ফেলবে যে প্রতি বছর একটা বড় অঙ্কের একটা আমাদের ডলার আমাদেরকে কিন্তু ঋণ পরিশোধও দিতে হবে। তো আমি তো মনে করি সরকারকে এই ধরনের ক্ষেত্রে খুব সুচিন্তিত আপনার প্রকল্প নিতে হবে, যেই প্রকল্প নিলে আমাদের সত্যিকার অর্থে আয় বৃদ্ধি পাবে, আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে।
তখন আমরা হয়তো বলতে পারবো যে ঠিক আছে এই ঋণটা আমরা নিয়ে আমরা এটা আবার পরিশোধ করতে পারবো। স্যার বলা হয় যে প্রকল্পতে অনেক বেশি অপচয় করা হয় বা বিভিন্নভাবে যে অর্থ খরচ করার কথা তার চেয়ে কয়েক গুণ পর্যন্ত বেশি করা হয়। স্যার এই জায়গাগুলো হয়তো কিভাবে আরো ভালোভাবে ম্যানেজ করা যায় সেই বিষয়গুলো দেখি। জি, এইটার পেছনে আসলে মানে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা যে শব্দটা আমরা বলি এটাও একটা কারণ দেখা যায় আমরা যখন প্রজেক্টটা শুরু করি বা প্রজেক্ট শেষের যে সময়টা থাকে আমরা কখনোই নির্দিষ্ট সময় শুরুও করতে পারি না আর নির্দিষ্ট সময় শেষও করতে পারি না এবং ওর মধ্যেই হয়তো যারা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো থাকে তাদের চেষ্টা থাকে যে জিনিসের দাম বেড়ে গেছে এই ধরনের অজুহাত দিয়ে এই প্রকল্পের ব্যয়টাকে তারা বাড়িয়ে তোলে। এইটার দিকেও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ আপনি যদি এই ধরনের প্রজেকশন যেই অর্থটা ব্যয় করবেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ ব্যয় করতে হয় একটা পর্যায়ে কিন্তু আপনার কিছু করারও থাকে না, কারণ আপনি অলরেডি অর্ধেক টাকা খরচ করে ফেলেছেন প্রকল্পের মধ্যে, তাহলে আপনি ওখান থেকে পিছিয়েও আসতে পারছেন না। আবার পুরো খরচ করতে গেলে দেখা যায় আপনি যেই প্রাথমিকভাবে যেই খরচটা আপনি ধরেছিলেন তার থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে। এখন তো দেখছি যে বিদেশি ঋণের সুদ হারও কিন্তু বেড়ে যাচ্ছে। বাংলাদেশকে যখন এটা পরিশোধ করতে হবে তখন মানে বেশ চাপে পড়ে যাবে। বিদেশি কোনো সংস্থা বা বিদেশি কোনো দেশ যখন কোনো দেশকে ঋণ দেয় এটা কিন্তু আসলে ক্রেডিট রেটিং এর অনুযায়ী দেয়। আপনার যদি ক্রেডিট রেটিং ট্রিপলে থাকে আপনি সুদের হার কমে যাবে, আপনার যদি ক্রেডিট রেটিং না থাকে সুদের হার বেড়ে যাবে। তো এই মুহূর্তে আমাদের ক্রেডিট রেটিং কিন্তু অত ভালো না যে আমি খুব স্বল্প সুদে ঋণ পাবো যে কোনো জায়গা থেকে চাইলেই, সুতরাং আমাদের এটা আসলে বহন করতেই হবে। এখানে স্যার তাদের দেশের কোম্পানিগুলো কিন্তু সংযুক্ত থাকে এবং তারা বলা হয় যে অনেক বেশি পেমেন্ট নেয়। আমাদের যেহেতু ক্রেডিট রেটিংটা কম আমাদের বাংলাদেশের, সুতরাং আমাদের নেগোসিয়েশন পাওয়ারটা কম। তো এই ক্ষেত্রে হয় কি মানে অনেক দেশ কিন্তু আগ্রহী হয় আমাদেরকে ঋণ দিতে, কিন্তু সাপ্লায়ার্স ক্রেডিট ঋণ তার মানে আপনি দেখেন আমাদের যে বিগত দিনের যে প্রকল্পগুলো হয়েছে বেশিরভাগ কিন্তু আসলে এই ধরনেরই, যে তাদের দেশের প্রযুক্তি আসবে, তাদের দেশের জনগণ এসে কাজ করবে। স্যার আমরা আজকে শেষ করছি। দর্শক আপনারা দেখছিলেন মুখোমুখি। আগামীকাল বাজেটের সব শেষ দেখতে চোখ রাখুন চ্যানেল ওয়ানে।